This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বাংলায় ডোভালে ডেভিল হান্ট, ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী তৎপরতা, বাংলা নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। মাল্টি এজেন্সি বৈঠকের আগে দুদিনের সফরে কলকাতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক করলেন শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মণ্ডল এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। আমরা প্রথমে সিজারের কাছে জানতে চাইব, কেন এই বৈঠক, হঠাৎ কেন এত বড় উচ্চ পর্যায়ের একটা বৈঠক? কি জানা যাচ্ছে সিজার? আচমকা কেন ঝটিকা সফরে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কাকপক্ষীয় ঘুণাক্ষরে টের পেল না? তাহলে কি রাজ্যের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের তথ্য আছে তার কাছে? দেখো, প্রাথমিকভাবে সেটাই জানা যাচ্ছে যে এনএসএর অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হঠাৎ করেই এ রাজ্যে আসা এবং সামগ্রিকভাবে কোনো কারুর কাছে কিন্তু সেইভাবে তথ্য ছিল না, এমনকি রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় কয়েকজন মুষ্টিমেয় আধিকারিক ছাড়া তারা কিন্তু জানতেন না যে হঠাৎ করেই শনিবার দুপুরের পরে অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলকাতা বিমানবন্দরে নামলেন এবং তারপরে তিনি এক রাত্রির কাটালেন কলকাতাতে এবং সেই সময় তিনি কাজে লাগালেন পূর্ব ভারতের শীর্ষ একাধিক গোয়েন্দা কর্তার সঙ্গে বৈঠকে। এবং এই বৈঠক হলো ঠিক মাল্টি এজেন্সি বৈঠকের আগে। আজকে 20 তারিখ স্টেট লেভেল মাল্টি এজেন্সি বৈঠক হচ্ছে, যেখানে 28টা বিভিন্ন এজেন্সি, স্টেট এবং কেন্দ্র মিলিয়ে 28টা এজেন্সির সম্মিলিত বৈঠক, যেখানে সামগ্রিকভাবে জাতীয় নিরাপত্তার কথা আলোচনা হচ্ছে। তার কয়েকদিন আগে এই বৈঠক, এবং যে বৈঠক এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বাংলা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কোন কোন জায়গা থেকে? একদিকে ইসলামিক জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ, এবং সেই সঙ্গে সঙ্গে মাওবাদী উদ্বেগও কিন্তু অজিত ডোভালের এই বৈঠকে উঠে এসছে। 1, 2, 3, 4 করে যদি বলা যায় যে সামগ্রিকভাবে গত কয়েক মাসে অসম এবং পশ্চিমবঙ্গে 18 জন আনসারুল বাংলা টিমের অর্থাৎ বাংলাদেশি জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হয়েছে। তাদের কয়েকজন বাংলাদেশি, কিন্তু বাকিরা সবাই কিন্তু এই রাজ্যের রয়েছেন, অসমের রয়েছেন। এবং এখানেই অজিত ডোভালের প্রশ্ন, তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এটাই নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পারছি যে তারা এখানে লজিস্টিক সাপোর্ট, স্থানীয় স্তরে কিভাবে তারা সংগঠন বাড়াচ্ছে, স্থানীয় স্তরে তাদের অর্থকে যোগান দিচ্ছে, স্থানীয় স্তরে তাদের আশ্রয়কে দিচ্ছে, এই জায়গায় নজরদারি বাড়াতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই আমরা কিন্তু বিভিন্ন এজেন্সি তারা পুরোপুরি সঠিকভাবে তথ্য মেনটেন করেন না, কারণ অনুপ্রবেশের পরে কেউ গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হয়ে সে জেলে চলে যাচ্ছে, কিছুদিন পরে সে জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার আসল পরিচয় কি সেটা কিন্তু স্পষ্ট হয় না বহু ক্ষেত্রে। এবং সেই জায়গা দিয়ে বহু কুখ্যাত জঙ্গি সংগঠনের সদস্যও তারা অনুপ্রবেশ করে ধরা পড়েও কিন্তু অল্পে পার পেয়ে যাচ্ছে, এবং তারা জেল থেকে নেটওয়ার্ক চালাচ্ছে, জেল থেকে খুব দ্রুত বেরিয়ে আসছে এবং তারা এই সংগঠনের কাজকর্ম করছে। এই জায়গায় অর্থাৎ স্থানীয় স্তরে সীমান্তবর্তী গ্রাম খালি নয়, বেশ কয়েকটি জেলার কথা উল্লেখ করে বলেছেন সেই জায়গায় কিভাবে এই সংগঠনগুলো ছড়াচ্ছে, এবং লোকাল লেভেল যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সে গাফিলতি হচ্ছে, এবং সেখানে বিএসএফ এর মতো যে সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রেও বেশ কিছু গাফিলতি রয়েছে। এবং সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক যে অবস্থান, সেই সময় একটা ঢল নেমেছে অনুপ্রবেশের। তুমি আমাদের সঙ্গে থেকো, তোমার কাছে আবার ফিরবো। বাংলাদেশের কি আবহ নতুন করে আপনাদের বলার কোনো প্রয়োজনীয়তা নেই, বুঝিয়ে বলার। ঠিক এই রকমই একটা সময়ে অজিত ডোভাল দুদিনের সফরে খুব গোপনে সন্তর্পণে কলকাতা এলেন, বৈঠক করলেন, ফিরে গেলেন, তারপর একেবারে দিল্লিতে গিয়ে আবার শীর্ষস্তরের বৈঠক করছেন। রাজ্যে আনাগোনা বাড়ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এজেন্টদের, এমন সন্দেহ, এমন সংশয়। বাংলাকে কি তাহলে ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে তারা? কি মনে হচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর, আমরা তার সঙ্গে কথা বলবো। দেবাশিস বাবু প্রাক্তন পুলিশ কর্তা। দেবাশিস বাবু, আপনার টেকটা কি এক্ষেত্রে? দেখুন, এটা খুব স্বাভাবিক ঘটনা। ওনার আশাটা, এটা মানে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই।
উনি আমাদের এনএসএ, আমি ভারতবর্ষের মানে প্রাক্তন একজন এনএসএ ছিলেন, আমাদের রাজ্যের গভর্নর ছিলেন। ওনার কিছুদিন এডিসি ছিলাম, আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো আমি যেহেতু আমি এই ব্যাপারটা একটু হলেও ব্যাপারটা ওই মানে ঘটনাটা বুঝি, আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কিন্তু আজকে একদিনে হয়নি। তো এই ঘটনাটা যেটা ঘটেছে, এটা সুদূর প্রসারী একটা ঘটনা, এবং এর প্ল্যানিং অনেকদিন আগে থেকে হয়েছে। হতে 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 আজকে 5 অগাস্টের পরে যে বাংলাদেশের পরিস্থিতি হয়, ওরা দেখা যাবে যে একটা প্রত্যেকটা যে জঙ্গি গোষ্ঠী আছে, যারা ওই আইএসআইএস বলুন বা ওদিকে হামাস বলুন বা মানে পাকিস্তানের অন্যান্য যে আইএসআই আছে, বাংলাদেশের যে ইসলামী জামাত যারা রয়েছে, প্রত্যেকে কিন্তু একের সাথে অন্য ইন্টারলিঙ্ক, এবং তাদের মুখ্য উদ্দেশ্য। বেশ দেবাশিস বাবু, আপনার কাছে আসছি। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। এই একই প্রশ্ন নিয়ে তার কাছে যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আপনার ঠিক কি মনে হচ্ছে, হঠাৎ এই সময় অজিত ডোভালকে দুদিনের জন্য আসতে হলো, এত উচ্চ পর্যায়ের বৈঠক, কি মনে হচ্ছে আপনার? দেখুন সিজার এবং আপনারা প্রথমেই খুব সুন্দরভাবে যেটা দেখিয়েছেন, এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে যারা এই বিষয় জানি, সজাগ, তারা জানি যে এখন ইদানিংকাল 5ই অগস্টের পর দেবাশিস বাবু যেটা বললেন যে পশ্চিমবাংলা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট করিডোর, এবং 7 সিস্টার্সদের মধ্যে যেগুলো আমরা কমন বর্ডার 4076 কিলোমিটার যে রাজ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি রাজ্য কিন্তু এখন যে যারা বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে হ্যাজ টু বি এক্সট্রিমলি সেন্সিটিভ। 1 সেকেন্ড, টেরোরিজম যেটা আমরা বলছি যে এবিটি অথবা জামাত, জেএমবি এবং বিভিন্ন ছোট ছোট আরো টেররিস্ট অর্গানাইজেশন, যেটা বাংলাদেশে হঠাৎ এই মৌলবাদী যে শক্তি সে চেগে উঠেছে। তো এরা চেগে উঠে কিরম ভাবে, আগেও তো ছিল, এরা তো নতুন 5ই অগস্টের পর জন্ম নেয়নি। যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের পেছনে দুটো প্রধান জিনিস থাকে, রিসোর্সেস। একটা হচ্ছে মেটেরিয়াল রিসোর্স, কি ওদের থেকে কি পাওয়া যাবে, আর একটা হচ্ছে ফান্ডিং। এই দুটো হঠাৎ কোথা থেকে এলো? ডিজিআইএসআই আপনারা জানি জেনারেল আসিম মনির কিছুদিন আগে তার একটা টিম নিয়ে বাংলাদেশে এই 2-3 সপ্তাহ আগে ঘুরেছে, এবং যাদের সঙ্গে যা করা দরকার, আইএসআই যেটার জন্য বিখ্যাত অথবা পুরো বিশ্বে কুখ্যাত, সেই একই অ্যাক্টিভিটি বাংলাদেশের নতুন যারা বন্ধু পেয়েছে, এবং যে দুর্বৃত্ত মৌলবাদী সরকার, এই ইউনিট সরকার যে কোলে বসিয়েছিল ডিজিআইএসআই কে, সে সজাগ হয়েছে, এবং বিভিন্ন যে স্লিপার সেলস যারা ছিল তাদের ফান্ডিংটা না এলে তো স্লিপার সেল যে যা হিসেবে নাম তারা ঘুমিয়েই থাকে। তো ফান্ডিং এবং মেটেরিয়াল এটা দুটো নাও দুটো কোথা থেকে এই ট্রানজিট করিডোর, যেটা আপনি ঠিকভাবে দেখেছেন, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, দিনাজপুর হতে পারে, এইখান থেকে কিন্তু ইনকারশন হচ্ছে। এবং যেহেতু ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট, এই বর্ডার সিকিউরিটি ফোর্স, আপনি বিএসএফ এবং আমাদের রাজ্য পুলিশ এবং রাজ্য গোয়েন্দা দপ্তর এবং আইবি, কেন্দ্রীয় আইবি, এই সমস্ত অর্গানাইজেশন যদি একসঙ্গে উইথ ট্যান্ডাম ইন সিঙ্ক যদি কাজ না করে, আমরা যদি ঠিক মতন রেডিও ইন্টেলিজেন্স ঠিক মতন যদি না পাই, 2, এবং আপনি যেটা বললেন, আমি বলছি, আমি এটাকে কনফার্ম করছি না যে উনি এসছেন কি আসেননি, এটা আপনারা বলেছেন, আমি এটা সম্বন্ধে বলবো না। কিন্তু এর সঙ্গে আর একটা অর্গানাইজেশন উনি যখন যেখানে মুভ করেন তার সঙ্গে যায়, এটা হচ্ছে এনটিআরও, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এরা বিশেষ করে 7 সিস্টার্স, শিলিগুড়ির ওই 26 কিলোমিটার করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলি, এবং পশ্চিমবাংলা বিশেষত জলপথ, এর ওপর কিন্তু ক্লোজ স্যাটেলাইট মনিটর হচ্ছে। এবং বাংলাদেশে যারা দেখছেন, যে মৌলবাদী সংগঠন দেখছেন, আপনাদের একটা কথা ক্লিয়ার বলি, আপনারা ভারতবর্ষে ঢুকছেন। ভারতবর্ষ আজকে is the third largest, would be the third largest economy in the world, is the 5th and one of the most powerful military power in the whole world. তো ভেবে চিনতে ঢুকবেন, প্ল্যান করছেন, আমরা জানি আপনাদের স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে, তাই জন্য আমাদের এখানে মুভমেন্ট হচ্ছে, and we are keeping a very close watch, স্পেশালি আপনারা যেটা চিন্তা করছেন জলপথে আসবেন, দক্ষিণ 24 পরগনা অথবা উত্তর 24 পরগনা যে বিশাল জলপথ, সেখান থেকে যদি বাংলায় পশ্চিম বাংলায় ঢুকে আঘাতের চেষ্টা করেন, অথবা 26-11 আরেকবার যদি চিন্তাধারা করেন, এই আইএসআই এর কথায় যদি আপনারা আসতে শুরু করেন, এখানে নির্ধারিত বলতে পারি
ভারতবর্ষ অথবা বাংলায় ঢুকলে মৃত্যু অবধারিত। বেশ, কর্ণেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকবেন। আবার চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে, আমাদের সতীর্থ সিজারের কাছে। সিজারের কাছে এটা প্রশ্ন, সিজার, আন্তর্জাতিক সমস্যার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার আরও কিছু তথ্য কি উঠে আসছে? কি তথ্য আছে তোমার কাছে? একইভাবে এনএসএর এই বৈঠকে এনএসএর যে সতর্কবাণী, সেখানে কিন্তু মাওবাদী যে মিলিটেন্সি সেটার বিষয়টা উঠে এসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে, বলা যায় গত 1 বছর ধরে, বাস্তার রিজিয়নে ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকাগুলোতে একের পর এক সাফল্য পাচ্ছে যৌথ বাহিনী। এবং কয়েকদিন আগেই আমরা দেখলাম 31 জন মাওবাদী কে মারা হয়েছে, তারা তাদের একটা গান ফাইটে তারা মারা গেছে, এবং তার মধ্যে শীর্ষ মাওবাদী নেতৃত্বরাও রয়েছেন। গত 1 বছরে ছত্তিশগড়ে 81 জন শীর্ষ মাওবাদী নেতৃত্ব সহ মাওবাদী মিলিশিয়ার বেশ কিছু ক্যাডার মারা গেছেন। এবং সেখান থেকে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে শীর্ষ নেতারা, পলিট ব্যুরো লেভেলের নেতারা, দেবজি হতে পারেন, কাটাকম সুদর্শন হতে পারেন, যাকে আনন্দজি বলা হয়, এই ধরনের শীর্ষ নেতৃত্ব তারা বাংলায় আশ্রয় নিচ্ছেন। কারণ বাংলায় মাওয়িস্ট সিম্প্যাথাইজারের সংখ্যা অন্য যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ বাংলায় কোথাও কিন্তু এই ইজমের একটা আতুরঘর রয়েছে। এখানে কিষাণজির মৃত্যুর পর মাওইজম বা মাওবাদীরা সক্রিয়ভাবে না থাকলেও তারা ভেতর থেকে কিন্তু বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন, এবং সেখানে শীর্ষ নেতারা আশ্রয় নিয়ে থাকতে পারেন। কারণ এই 31 জন, সম্প্রতি যে 31 জনের এনকাউন্টার হয়েছে, তার মধ্যে একজন ডিভিশনাল কমান্ডার ছিলেন হাঙ্গা কর্মা। তার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখা গেছে 2012 থেকে 15 3 বছর সে কলকাতায় ছিলেন। এরকম একাধিক এই ধরনের মধ্যমাপের বা শীর্ষ নেতারা কিন্তু কলকাতায় থাকছেন বা বেঙ্গলে থাকছেন, বিভিন্ন সিম্প্যাথাইজারদের আশ্রয়, এবং তারা সংগঠনকে পুনর্জীবিত করা, লজিস্টিক সাপোর্ট পাঠানো, এই কাজগুলো করছেন। সেটা নিয়েও কিন্তু সতর্ক করা হয়েছে। বেশ সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। একসময় এই সমস্ত বিষয় হ্যান্ডেল করেছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, এই যে সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি যেগুলো বলছিলেন, আশা করি আপনি শুনলেন। একদিকে অজিত ডোভালের বৈঠক, আর একদিকে হচ্ছে গোয়েন্দাকর্তারা মনে করছেন যে মাওবাদী অ্যাক্টিভিটি বাংলায় শেষ হয়ে যায়নি, এবং শীর্ষ মাওবাদী কমান্ডাররা এবং নেতারা কোথাও কলকাতা এবং পশ্চিমবঙ্গকে এখনো পর্যন্ত আশ্রয় হিসেবে ব্যবহার করছে, কিন্তু সেটা জানা যাচ্ছে না। আপনার কি অভিজ্ঞতা এবং আপনার কি টেক এই নিয়ে? দেখুন, একটা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, ওয়ার্ল্ডের যত রকম টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে বা যারা মাওয়িস্ট রয়েছে বা আমাদের নর্থ ইস্টেও যারা বিভিন্ন রকম সমস্যা ঘটিয়ে যাচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে একজনের সাথে একজন ইন্টারলিঙ্কড। আপনি যদি ভাবেন যে এরা পৃথক পৃথক তাদের মতধারা রয়েছে বা তারা বিভিন্নভাবে কাজ করছে, এদের এরিয়া অফ অপারেশনটা আলাদা, কিন্তু এদের একটাই মোটিভ হচ্ছে বা মোটো হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সভারেনিটি রয়েছে বা ইন্টারনাল সিকিউরিটি রয়েছে, এবং যে আমাদের মানে বহির নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, এবং দেশের মানুষকে ডিস্টার্ব করা, বিভিন্ন জনগোষ্ঠীকে ডিস্টার্ব করা, এবং আমাদের মধ্যে যে মানে ঐক্যটা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা, এই লক্ষ্যে এরা কিন্তু কাজ করে যাচ্ছে। যদি আপনি প্রত্যেককে আলাদা করে দেন, সেই মানে আমাদের এই ভাবনাটা কিন্তু ভুল। যারা এদের সিম্প্যাথাইজার রয়েছেন তারা কিন্তু এই যে স্লিপার সেল কাজ করে যাচ্ছে এই দীর্ঘদিন ধরে, এই যে ব্যাপারটা ঘটছে, এবং তার সাথে যে বিভিন্ন ইসলামিক যে সংগঠনগুলো জুড়ে গেছে, এটার যে কি ভয়ানক প্রভাব, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আমরা শুধু এইভাবেই ক্ষান্ত আছি যেটা আমাদের করিডোর হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু ভীষণে মানে এই যে এর ভিতরে ঢুকে যে এই যে পেনিট্রেশনটা, এবং আগামী দিনে যে ধরনের ওরা একটা দেখতে পাবেন যে ওরা অলরেডি একটা রোড ম্যাপ তৈরি করেছে নতুন রাষ্ট্রের কিভাবে জন্ম দেবে, তার মধ্যে কে কিভাবে পার্টিসিপেশন করবে, এবং আমাদের নর্থ ইস্ট থেকে আরম্ভ করে বাংলা মানে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে পুরো কোন কোন জায়গায় এর মধ্যে ইনক্লুডেড হবে তার প্ল্যান অলরেডি কিন্তু চক আউট করা আছে। এবং তার সাথে কিন্তু বিভিন্ন মানে আমাদের মানে সার্বভৌমত্ব নষ্ট করার জন্য বহির রাষ্ট্রেরও তার ভূমিকা রয়েছে, ওখান থেকে ফান্ডিং হয়েছে, সেগুলো একের পর এক উঠে আসছে। তো আজকে এই যে ঘটনা ঘটছে, আগামী দিনে যে এই যে ভারতবর্ষে বিভিন্ন রকম দেখবেন আমাদের রেলে দুর্ঘটনা বেড়ে গেছে, কুম্ভে হচ্ছে বা অন্যান্য যে ঘটনাও ঘটছে, ভবিষ্যতে আমরা এটাও জানতে পারবো এর পিছনে বিভিন্ন সাবভার্সিভ অ্যাক্টিভিটিস রয়েছে, স্যাবোটেজ রয়েছে। তো এইগুলোকে কিন্তু আমরা যে খুব তুচ্ছভাবে দেখছি বা আমরা বিভিন্ন রকম ভাবে কমেন্ট করছি, এটা কিন্তু যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, যারা গোয়েন্দা প্রধান রয়েছেন বা যারা অন্যান্য সিক্রেট এজেন্সিতে রয়েছেন, নিঃসন্দেহে আমাদের এসটিএফও কাজ করছে, আমি বলছি না এরাও করছে না, কিন্তু
যে ধরনের থ্রেট পারসেপশন আমাদের আজকে গিয়ে পৌঁছেছে তার তুলনায় আমরা কতটা সজাগ, বা আজকে যদি সে ধরনের এরা অ্যাক্টিভিটিস ঘটায় বা জলপথে যেটা মানে এরা টার্গেট করছে বা বিভিন্ন ওই বহির্বাণিজ্যের মানে পাকিস্তানের সাথে নতুন নতুন টাই আপ করেছে, করে কি ধরনের অস্ত্রশস্ত্র বা এইখানে আইএসআই এসে বারবার করে মিটিং করছে, আইসিসের যে পতাকা উড়িয়ে বা বিভিন্ন রকম কার্যকলাপ ঘটছে, এটাকে যদি আমরা খুব বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ধরি, এটা কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট ভীষণ ভাবে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আপনাকে এবং প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং অবশ্যই আমাদের সতীর্থ সিজার মণ্ডল। এত বড় খবর সিজার মণ্ডল ব্রেক করছেন, ফলে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে কলকাতা এবং পশ্চিমবঙ্গে ইন্টারনাল সিকিউরিটি সংক্রান্ত কি সমস্যা এক্সপার্টরা বলছেন, যার প্রেক্ষিতে অজিত ডোভাল এসে কাকপক্ষীয় টের পায়নি, তিনি বৈঠক করে গিয়েছেন। এই খবর একমাত্র TV9 বাংলায়, আর কোনো চ্যানেলে পাবেন না। এইটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি বলছেন, সুকান্ত মজুমদার, শতরূপ ঘোষ, নওশাদ এবং সজল ঘোষ, তারা কি বলছেন শুনুন ব্যাক টু ব্যাক। নতুন কিছু নয়, আমরা তো বারবার বলেছি আনসারুল বাংলা থেকে শুরু করে এই ধরনের জামাত থেকে শুরু করে যে ধরনের মৌলবাদী সংগঠন বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে, কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহার করছে। এখন এর সাথে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায়, তাহলে একদিকে উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং তার সাথে মাওবাদী, এই দুয়ে মিলে যে মিশেল তৈরি হবে তা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হয়, এবং সেটা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণের জন্য, হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসতে চলেছে যদি এটা সত্যি হয়। কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী রাজ্যগুলো, আমাদের এখানে বাংলা হতে পারে, ওদিকে আসাম হতে পারে, এই ধরনের রাজ্যগুলোতে অনুপ্রবেশ বেড়েছে। বেশ কতগুলো রাজ্যে তারা স্লিপার সেল চালাচ্ছে। আমরা 100 বার মনে করি যে রাজনৈতিক দলগুলোর তাদের মধ্যে যাই মতান্তর থাক না কেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, জাতীয় সুরক্ষার প্রশ্নে প্রতিটা সরকারে, সেটা বাংলায় তৃণমূলের সরকারের অধীনস্থ নিরাপত্তা বা গোয়েন্দা বিভাগ হতে পারে, প্রত্যেকের একে অপরকে সহযোগিতা করে ভারতকে এই বিপদ থেকে মুক্ত করার কাজ করা উচিত। এই সরকারকে রেখে কোনো ভালো কাজ, কোনো সিক্রেট শেয়ার করলে এটা সরকারের কাছে পৌঁছে যাবে এবং সরকারের মাধ্যম দিয়ে মাওবাদীদের কাছে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ অনেক পুরনো, আপনারা মনে করে দেখুন। শশধর মাহাতো, জলধর মাহাতো মনে করছে, হ্যাঁ। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মাওবাদীদের যোগাযোগ অত্যন্ত সুনিবিড়। আমরা একটা বর্ডার স্টেটে আছি, আমাদের পাশেই অন্য একটা দেশ আছে, ফলে আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে। শুধু অজিত ডোভাল সাহেব আসবেন বা আমাদের গোয়েন্দা দপ্তরের সাথে বসলে রাজ্য সুরক্ষিত থাকবে এরকম ব্যাপার নয়। আমাদের রাজ্যের প্রতিটা নাগরিককেও সজাগ সতর্ক থাকতে হবে। কোনো রকম অপশক্তি আমাদের দেশে বা আমাদের রাজ্যে না মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার আগেই আমাদেরকে সেটাকে প্রতিহত করতে হবে।